বিজিবি আর বিএসএফ মুখোমুখি। এটা কি সবচেয়ে বড় সমস্যা? বিএসএফ আর বিজিবি মুখোমুখি, এর সরকার টু সরকার সেটেল করতে পারে। আরে বাংলাদেশের ভিতরে তো আজকেও ধর্ষণের মহোৎসব চলতেছে। কথা বলার দরকার ছিল আমাদের ওইটা। এইসব জায়গা থেকে চোখ সরানোর জন্য গতকাল রাতে প্রথমে আমাদের বিজিবির বিশিষ্ট কর্মকর্তারা 6টা ফায়ার করলো। আরে বেটা, ফায়ার আকাশের দিকে কর কেন? তোরা ফায়ার ডিরেক্ট তোর বিএসএফ এর দিকে করে দিতি, 2-4-10টা বিএসএফ মাইরা দিতি, অসুবিধা কি ছিল? যুদ্ধ যখন করারই খায় আসতাম, ভালো মতন কর। আর না হইলে এইসব ওই যে নাচতে নেমা ঘোমটা দিয়া লাভ নাই তো। আইসা একদম হাত উঁচাইয়া আপনারা আর বাংলাদেশের মিডিয়া, এই দেখো আমাদের বর্ডার গার্ড কি বাঘের মতন কথা বলেছেন। আরে বাবা, মার যাইয়া কি হবে? 10-15-20টা মাইরা দে, ভারতের লোক কিছু মাইরা দে না, তা মারবি না। আসস খালি এখানে ওই 2 দিন পর পর চুরা চালান করতে যাস, মরে 2-1টা, আয়া লাগাই দেস কাউ কাউ কাউ। কেন রে ভাই, তোদের 2টা মারে, তোরা 10টা মার। তার মানে এই যে পরিকল্পিত ভাবে যে এগুলো যে ছড়ানো হচ্ছে বা পরিকল্পিত ভাবে যে এই ভিডিওগুলো যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ছড়াচ্ছে, এইটার মধ্যে দুই দেশের সম্পর্ক কি নষ্ট হচ্ছে না? সম্পর্ক ভালোই বা ছিল কখন? ভালোটা ছিল কখন? যে যার যার স্বার্থ বুঝে। এখন দাদাকে যদি দাদারে যদি মামন্তিলা গালি দিই, দাদাকে আমার গালি দিতে ছাড়ে দিবে? অতিরিক্ত ভদ্র মানুষ হলে উনি তো লাইফ ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আমি যে খোঁচাবো ভাই, এই বর্ডার এরিয়াতে চোরাচালানটা করে কারা? চোরাচালানটা করে কারা? এখন হ্যাঁ, তুমি বলতে পারো যে ভারতীয়রাও করে। হ্যাঁ, ভারতীয়রাও করে। এখন ভারতের ওখান থেকে চোরাচালান, কিন্তু যায় তো আমাদের দেশের লোকও যায়, মাল তো আনে আমাদের দেশের লোকজন। ভারতের ভিতরে চোরাচালান কিভাবে আনে এটা ভারত সরকার বুঝবে। আমার দেশে চোরাচালানের মালগুলো তো আমার দেশে ঢুকে, তা আমার দেশের লোক পেলে মারবে। তুমি এখন ঘটনা হচ্ছে যে যদি ভারতীয়রাও চোরাচালান করে, তাহলে তারা বাংলাদেশের বর্ডারে ঢুকে, আমার বর্ডার গার্ড 2-4টে ইন্ডিয়ান মারে না কেন? ওরা মারে না কেন? দেখে পাকিস্তান দাদা বলতে পারবে, জম্মু কাশ্মীরের ওইখানে কি চোরাচালান হয় না অল্প বিস্তর? ওইখানেও কিন্তু ওই ইন্ডিয়ান মাল যায় বা কিছু পাকিস্তানি মাল আসে, কিছু কিছু তো আছে যেগুলো আমরা আনি খাই। আমি এই জম্মু কাশ্মীরের বিষয়টা নিয়ে আমি একটু দাদার কাছে জানতে চাইবো। দাদা, জম্মু কাশ্মীরের বর্ডারের পরিস্থিতিটা আসলে কেমন, কিভাবে হ্যান্ডেল করে ইন্ডিয়া? জম্মু কাশ্মীরে তো বরাবরই তো টুকটাক গুলিগুলো তো সবসময় চলছে, কোনোদিনই তো বাকি নেই। এখন আবার খুব সম্প্রতি দেখছি তৎপরতা খুব বেড়েছে। গতকালের ভিডিওতেই বলেছে খুব তৎপরতা বেড়েছে। এখন দুদিকে হবে নাকি মালটা, সেটাই আমি ভাবছি, যে বড় ভাই ছোট ভাই একসঙ্গে মার খাবে। দাদা, আপনি কি মনে কষ্ট পাইলেন এই যে আমি বললাম যে বাংলাদেশের বর্ডার গার্ড পারলে 2-4টে বিএসএফ ফালাই দুক না মাইরা? না 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 না, যদি পারে তো করুক না। আরে বাবা, এখানে জোর থাকে, বাংলাদেশের বিজিবি যদি কলিজার জোর থাকে, তাহলে বিএসএফ একটা মেরে দেখুক, একটা বিএসএফ এর গায়ে লাগুক। না না, এখানে আমি একটু শান্তির কথা বলি, শান্তির কথা পরে হবে, শান্তির কথা পরে হবে। কথা যখন উঠেছে অশান্তির কথাটা বলে দিই। আজকের ভিডিওতেই আমি বলেছি যে স্ফুলিঙ্গ গুলো হচ্ছে না, এই স্ফুলিঙ্গ গুলো যেদিনকে বারুদের স্তূপে গিয়ে আগুনটা লাগাবে, সেদিনকে দেখবে একটা ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে। কারণ যে প্রতিদিনের এই নাটক আর ভাল লাগে না। এরা তো কুড়ালে পা মারছে, পায়ে লোকে তো পায়ে কুড়াল পড়ে, এরা কুড়ালে পা মারছে। এই যে আকাশপথটা বন্ধ করবে, এরপর খাদ্য পণ্যটা যদি বন্ধ করে দেয়। আচ্ছা, আমাকে একটা জিনিস বুঝান তো, যুদ্ধ করে লাভটা কি আসলে? শান্তিতে থাকতে ভাল লাগে না? শান্তিতে তো ভারত থাকতে চেয়েছে। বিএনপি ক্ষমতায় এসছে, বিএনপি কে সমাদরে গিয়ে আদর যত্ন করে এসছে। জয়শঙ্করজি নিজের সমস্ত
মানে এ ছেড়ে কি বলে কূটনৈতিক যে এটা আবরণ ছেড়ে উনি রাষ্ট্রদূতকে না পাঠিয়ে নিজে উড়ে গেলেন ঢাকায়, নিজে গিয়ে দেখা করলেন, মোদিজি ফোন করলেন, শোকবার্তা পাঠালেন, আমন্ত্রণ জানালেন। আমরা তো সম্পর্ক ভালো করতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমার সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই, তুমিও তো আমার সঙ্গে একটু এগিয়ে আসবে, তবেই তো সম্পর্ক ভালো হবে। তা না কি দেখছি, প্রতিদিনই দেখছি যে আপনার পাকিস্তান থেকে লোক আসছে, পাকিস্তানের লোক যাচ্ছে, তুর্কি থেকে লোক আসছে, তুর্কি ড্রোনের কোম্পানির এখানে আসছে। তা আমার শত্রুর সঙ্গে যদি আপনি হাত মেলান, তাহলে পরে আমি কি করে আপনাকে বন্ধু ভাববো? আমরা তো ভেবেছিলাম, দাদা ওইটাও কথা না, করেছিলাম। ওইটাও কথা না। সাব্বির, আমাকে একটা কথা বলো, যে তোমার যতদিন হয়েছে, বুঝতে শিখছো, এর ভিতরে ভারত কি কোনোদিন বলছে যে আমরা ওই জায়গা দখল করব, বাংলাদেশের অমুক অংশ নিয়ে নিব, অমুক অংশ নিয়ে নিব? না, এই ধরনের দেখি নাই আমরা। বলেন। আমার দেশ থেকে তো বলাইছে না, বাংলাদেশ থেকে বলাইছে না, কখনো 7 সিস্টার খাইয়ে দিব, কখনো বৃহত্তর বাংলাদেশ বানাবো কলকাতারে নিয়া, হয় আমার নিজের ল্যান্ড চট্টগ্রাম, ওইটাই বারমাইয়ারা খাইয়ে দিতেছে। সেন্ট মার্টিন আমার নিজের দেশ, ওইখানেই আমরা এখন যাইতে পারি না। কি বাঁচাবে? কোরাল কোরাল বাঁচাবে, হ্যাঁ। এবং এই চুক্তিগুলা কিন্তু ডক্টর ইউনূস করে গেছে। আমরা কিন্তু তারেক জিয়া ইয়াটা দেখতেছি, বর্তমান শাসনটা দেখতেছি, জিজ্ঞাসা করলে সে শুধু ওইটাকে কিন্তু সে বাতিলও করে নাই। ইন্ডিয়াকে আমাদের বাড়াবাতে ছাই দিছে এখন পর্যন্ত। না, ভালো না লাগলে তুমি সম্পর্ক রাখবে না। আমি তোমার সকালবেলা বলছি, প্রয়োজনে ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে ফেলেন, অসুবিধা কি আছে? ঝামেলা করার তো দরকার নেই, প্রতিদিন কাউ করার দরকার নেই। পৃথিবীর আর কোন বর্ডারে এরকম হয় না এই কাহিনী, শুধু এই বাংলাদেশ বর্ডারেই হয় না। একমাত্র এর আগে ছিল পাইকারা, এখন বাংলাদেশ। আপন ভাই তো দুইটা না, ওদিকে পাকিস্তান, ওইটাই বলা পাইকা, বড় ভাই আর ছোট ভাই। ছোট ভাই। আমি তরুণ দাদার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে তরুণ দাদা বলেছিল যে কিছুদিন আগে তার ভিডিওতে দেখছিলাম, তিনি বলছিল যে পাকিস্তানকে নাকি মানে পৃথিবীর মানচিত্র থেকে মিশিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তো বিষয়টা আমরা একটু আরো ডিটেলসে জানতে চাই যে আদৌ কি এটা কতটুকু সত্য, কিভাবে হবে সেটা। পাকিস্তান তো আবার বলছে পূর্ব দিক থেকে ভারতকে অ্যাটাক করবে। দেখো, প্রথমবারে যখন হলো না, তখন আমি বহুদিন আগে থেকেই বলছি পাকিস্তান মার খাবে। লোকে আমায় গুজববাজ সুজববাজ বলে আমার প্রচুর প্যাঁক দিয়েছিল। আলটিমেটলি মাঝরাতে যখন 8ই মে যখন আক্রমণটা হলো, 7 বা 8 মে হয়তো 2024, তখন কিন্তু মানে 22 ঘন্টার মধ্যে কিন্তু পাকিস্তানকে আধমরা করে দিয়েছে। এমন কোন এয়ারবেস নেই যেটা পাকিস্তানে প্লেন ওড়ার মতো অবস্থায় ছিল। তার এডি সিস্টেম পুরো নষ্ট হয়ে গেছিল। আমি তখন যখনই ওদের ডিজিএমও আমাদের ডিজিএমও কে বললো যে আমরা যুদ্ধবিরতি চাই, ভারত তখন যুদ্ধবিরতি যখন করলো, সেদিনকেই আমি বলেছিলাম যে এই যুদ্ধবিরতি কিন্তু পরিণাম খুব খারাপ হবে, কিন্তু এই সাপ কিন্তু আবার মাথা তুলবে এবং ছোবলটা মারবে, সাপের মাথা কেটে দাও। আমি চূড়ান্ত বিরোধিতা করেছিলাম। তাহলে আজকে আবার এই দিনটা দেখতে হতো না? সেদিনকে যদি পাকিস্তানকে বেড়ে যদি আমি বালুচিস্তানকে আলাদা করে দিতাম, আমি কি বলে খাইবার পাখতুনখোয়াকে আলাদা করে দিতাম, সিন্ধ প্রদেশকে আলাদা করে দিতাম, পিওজেকে কে আমার দিকে নিয়ে নিতাম, তাহলে পরে কি হতো? পাকিস্তান শুধু পাঞ্জাবটুকু পড়ে রইতো, ওইটুকুর মধ্যে থাক। আমাদের নেভির আফসোস এসে প্রধানমন্ত্রীর কাছে নৌসেনার অ্যাডমিরাল পরিষ্কার বলেছেন যে আমাদের একটা বড় অভিযোগ আছে, আপনারা আমাদেরকে বিন্দুমাত্র সুযোগ দিলেন না। করাচি বন্দরটাকে আমরা ওড়ানোর জন্য রেডি হয়েছিলাম, আপনার গ্রিন সিগন্যাল পেলাম না।
তখন রাজনাথ সিং বলেছিলেন যে পরের বারেতে আপনারাই শুরু করবেন। বুঝতে এবার পেরেছি। যখন তা শুরু হবে, আপনার কাছে এবার যখন আপনার কাছ শুরু থেকে হবে মিলিয়ে দিও, প্রথমে কিন্তু নৌবাহিনী প্রথম আরম্ভ করবে। রাজনাথ সিং আচ্ছা। কথা দিয়েছে করাচি বন্দর প্রথম অ্যাটাক হবে, তারপর বিমান বাহিনী, তারপরে গোলা বারুদ যা হওয়ার হবে। তার মানে এইদিকে বাংলাদেশ অস্থিতিশীল হলে ওইদিকে পাকিস্তান একেবারে পাকিস্তান নামে কোনো রাষ্ট্রই রাখা হবে না, এরকম একটা পরিকল্পনা রয়েছে ভারতের সামরিক বাহিনী। না না, ব্যাপারটা হচ্ছে যে আমার দেশ ধ্বংস হয়ে যাবে আর তোমরা সুখে থাকবে, এটা তো হয় না। আমি যখন গর্তে ঢুকে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, তাহলে তোমরাও শেষ হয়ে যাও। কিন্তু বাংলাদেশে এই যে নিজেদের জঙ্গিবাদের পুরনো উত্থান জমি- যেটা হচ্ছে, উগ্রবাদের উত্থান যেটা হচ্ছে বাংলাদেশে, তাহলে এটা কি কোনোভাবে মানে ভারত তার মানে কোনো সহযোগিতা করবে না? ভারত শুধু পাকিস্তানের সাথেই ক্ল্যাশিং জড়াবে আর সেটার বলি হবে বাংলাদেশের সাধারণ মানুষ, মানে বাংলাদেশের সাধারণ মানুষ শুধু ইউজি হয়ে যাবে? না না, কোনটা কোনটা তুমি প্রশ্নটা যেমন তো ধরেন বুঝতে আপনি পারো। বলছেন যে ভারত আক্রান্ত হলে পাকিস্তান তাকে সাইজ করা হবে। পাকিস্তান তো ভারতের পশ্চিম সাইডটা, তাই না? পূর্ব সাইডে হলো বাংলাদেশ। তো সরাসরি তো তাহলে পাকিস্তানের সাথে ফাইট দিতে গেলে তো এদিকে তো বাংলাদেশটাকে তো অরক্ষিত রাখা হচ্ছে। বাংলাদেশকে কিভাবে তাহলে সুরক্ষিত করবে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত? যে প্রত্যাশাটা অনেক আওয়ামী লীগাররাই করে আপনাদের প্রতি, এই জন্য জিজ্ঞাসা করা। না না ভাই, এখন আর প্রত্যাশার জায়গায় নেই, এখন হচ্ছে মারের বদলে মার। আচ্ছা যার জন্য সেভেন সিস্টার্স এর মানে তোমার বর্ডার অঞ্চলগুলো সমস্ত কেন্দ্রের হাতে তুলে দিয়েছে। আচ্ছা এখন ওটা কেন্দ্রশাসিত অঞ্চল, পুরো সেভেন সিস্টারকে ঘিরে দিয়েছে আমাদের সেনা, এবং ওখান থেকে ওই যে বর্ডার গুলো যেটা ওই ঝামেলাটা হচ্ছে, হুম, বর্ডার ফেন্সিং পাটগ্রাম নিয়ে, সীমান্ত। পাটগ্রাম সীমান্ত। তা পাটগ্রাম সীমান্ত মানে আমাদের এদিকে পড়ছে বোধহয় তোমার ওই কি বলে শিলিগুড়ি করিডোর, শিলিগুড়ি করে না তো, তোমাদের পাটগ্রাম সীমান্তটা কোন জায়গায় যেন আমাদের আঙ্গরপোতা। আঙুরপোতা, হ্যাঁ, সেটা তো আমাদের নর্থ বেঙ্গলে শিলিগুড়ি হ্যাঁ, North Bengal। করিডোরের ওখানটা, ওইখান হ্যাঁ। থেকে শুরু হচ্ছে। হ্যাঁ তাহলে ওখান থেকে যদি শুরু হয়, তারপরে শুরু করে আমাদের কি হচ্ছে, অনেক রোগ লাগানো হয়েছে, কারণ 1-2 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। ধরো 100 কিলোমিটার একটা দল করলো, 101 থেকে 200 কিলোমিটার আর একটা দল করছে, 201 থেকে 300 কিলোমিটার একটা দল করছে, এরকম করতে করতে যাচ্ছে। আর আমি আজকে আচ্ছা, বলেছি এই সীমান্তের যে তার, এটা যেটা দেওয়া হচ্ছে তোমাদের এখানে, সেটা হচ্ছে সাধারণ কাঁটা তারের বেড়া। তারপরে আরো 200 মিটার পেছনে ইলেকট্রিফাইড তোমার খুঁটি বসবে। তার ছবি দিয়ে আজকে আমি দিয়েছি কি ধরনের ইলেকট্রিফাইড। এটা ওই কাঁটা তারে বেড়া দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ, তারপরে কৃষক যারা আছে, পশু যারা আছে, তারা যাতে ইলেকট্রিফাইড হয়ে যাতে না মারা যায়, তাদের আটকানোর জন্য ওই জায়গাটা। তারপরে আরো ভেতরে 200 মিটার ভেতরে অরিজিনাল ইলেকট্রিফাইড ফেন্সিংটা হবে। বুঝতে পেরেছি। এখন দাদা একজন তুমি কমেন্ট ওই করেছে যে কাঁটাতারটা কেটে দাদা আসো। বিএনপি ভারতে কিছু করতে পারবে না। বিএনপি বলছে ভারত কিছু করতে পারবে না, বিষয়টিকে আপনি ওই কিভাবে দেখেন? না, মানুষকে একটু ভুল বুঝতে দাও। ওভার কনফিডেন্সটা খুব খারাপ। কিছু কিছু লোক বলতো ভারত কোনোদিনও মারবে না, পাকিস্তানকে ভারত কোনোদিনও অ্যাটাক করবে না। ভুল তো ভাঙলো। এবার যারা বলছে যে বাংলাদেশকে ভারত আক্রমণ করবে না, তাদের এই ভ্রান্ত ধারণাটা কিছুদিনের মধ্যেই মানে ভেঙে যাবে আর কি। ধারণাটা ভুল প্রমাণিত হবে যখন সত্যি সত্যি আক্রমণটা হবে শুধু এই বর্ডার ফেন্সিং